ডায়াবেটিস মেলাইটাসকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, টাইপ 2 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 1 কে আগে বলা হতো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ এখানে ইনসুলিন দিতেই হবে। তারপর হলো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, তারপর হলো স্পেসিফিক টাইপস ডিউ টু আদার কজেস। কিছু স্পেসিফিক টাইপের ডায়াবেটিস আছে, এটা 3 নাম্বার। এবং 4 নাম্বার হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস মানে যেটা প্রেগন্যান্সিতে ফার্স্ট টাইম ডিটেক্ট হয়, সেটা হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। প্রাণজিৎ, বুঝছো তো? জি স্যার। হ্যাঁ, মেইনলি 4টা ভাগে ভাগ করা হয়েছে: টাইপ 1, টাইপ 2, স্পেসিফিক টাইপস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে মেইনলি ডায়াবেটিসকে। এখন টাইপ 1টা হলো 2টা ভাবে হতে পারে, একটা হলো অটো ইমিউন আর একটা হলো ইডিওপ্যাথিক। অটো ইমিউন জিনিসটা কি? প্যানক্রিয়াসের যে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশনটা হয়, সেই বিটা সেলের এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে বিটা সেলটা নষ্ট হয়ে যায়, সেটা হলো অটো ইমিউন। আর ইডিওপ্যাথিক হলো কি, আমরা এটা কজ জানি না। তাহলে টাইপ 1 ডায়াবেটিস 2 ভাবে হতে পারে, একটা হলো অটো ইমিউন আর একটা হলো ইডিওপ্যাথিক। তারপর টাইপ 2, টাইপ 2 তে ইনসুলিন। হ্যাঁ বলো। যে টাইপ 2 এর 2 নম্বরটা পয়েন্ট কি বলছেন, মানে টাইপ 1 এর অটো ইমিউন আর ইডিওপ্যাথিক। ইডিওপ্যাথিক, হ্যাঁ। তারপর টাইপ 2 হলো দুইটা মেকানিজম মেইনলি। একটা হলো প্রেডোমিনেন্টলি ইনসুলিন রেজিস্ট্যান্স, আর 2 নাম্বার হলো ইনসুলিন সিক্রেটরি ডিফেক্ট। টাইপ 2 এর 2টা মেকানিজম, একটা হলো প্রেডোমিনেন্টলি ইনসুলিন রেজিস্ট্যান্স আর 2 নাম্বার হলো ইনসুলিন সিক্রেটরি ডিফেক্ট। মানে একটা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, ইনসুলিনটা কাজ করতে পারছে না টিস্যু লেভেলে, এই জন্য টাইপ 2 ডায়াবেটিস। আর একটা হলো ইনসুলিন সিক্রেটরি ডিফেক্ট, প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ঠিক আছে কিন্তু ওখান থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে না, এই জন্য ডায়াবেটিস হচ্ছে। এটা হলো টাইপ 2 ডায়াবেটিসের দুইটা প্যাথোজেনেসিস। একটা হলো প্রেডোমিনেন্টলি ইনসুলিন রেজিস্ট্যান্স, একটা হলো ইনসুলিন সিক্রেটরি ডিফেক্ট। তারপর হলো স্পেসিফিক টাইপ হলো ডিউ টু আদার কজেস। এগুলো কিছু স্পেসিফিক কজ আছে, যেমন মনোজেনিক ডায়াবেটিস সিনড্রোম, ডিজিজ অফ দ্য এক্সোক্রাইন প্যানক্রিয়াস, সিস্টিক ফাইব্রোসিস প্যানক্রিয়াসের, তার প্যানক্রিয়াটাইটিস, তার ড্রাগ অর কেমিক্যাল ইনডিউস ডায়াবেটিস, এগুলো আদার স্পেসিফিক টাইপস। অথবা স্পেসিফিক টাইপস ডিউ টু আদার কজেস যেগুলো হলো আছে, সেগুলো হচ্ছে একটা হলো মনোজেনিক ডায়াবেটিস সিনড্রোম, তারপরে এক ডিজিজ অফ দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ড অফ দ্য প্যানক্রিয়াস, সিস্টিক ফাইব্রোসিস প্যানক্রিয়াটাইটিস, ড্রাগ অর কেমিক্যাল ইনডিউস ডায়াবেটিস। এটা হলো আদার স্পেসিফিক কজের মধ্যে পড়ে। এরপর হলো জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, যেটা ফার্স্ট ডিটেক্ট হয় প্রেগন্যান্সিতে। আচ্ছা, তাহলে ডায়াবেটিসের ক্লাসিফিকেশন সম্বন্ধে আমরা পড়লাম। এখন হলো ডায়াগনোসিস অফ ডায়াবেটিস। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিস। এখন আমাদের ডায়াগনোসিস অফ ডায়াবেটিস জানতে হলে নর্মাল কিছু প্যারামিটার জানতে হবে। নর্মালি ব্লাড গ্লুকোজ লেভেল কত থাকে? একটা হলো ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল নর্মালি থাকে 3.6 to 6.0 মিলিমোল পার লিটার। আচ্ছা স্টুডেন্ট, তোমরা বুঝতেছো তো? ফাস্টিং প্লাজমা গ্লুকোজ নর্মালি থাকে 3.6 to 6.0 মিলিমোল পার লিটার, অথবা 65 to 108 মিলিগ্রাম পার ডেসিলিটার।
আচ্ছা, তারপর র্যান্ডম ব্লাড গ্লুকোজ লেভেল নর্মালি থাকে লেস দেন 7.8 মিলিমোল পার লিটার, আর মিলিগ্রামে হলো লেস দেন 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। যেটা মিলিমোল সেটাকে 18 দিয়ে গুণ করলে মিলিগ্রামে হয়ে যায়। যেটা মিলিমোল সেটাকে 18 দিয়ে গুণ করলে মিলিগ্রামে হয়ে যায়। তাহলে নর্মাল ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল নর্মালি থাকে 3.6 টু 6.0 মিলিমোল পার লিটার অথবা 65 টু 108 মিলিগ্রাম পার ডেসিলিটার। র্যান্ডম ব্লাড গ্লুকোজ নর্মালি থাকে লেস দেন 7.8 মিলিমোল পার লিটার অথবা লেস দেন 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। এরপর 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ, এটাও লেস দেন নর্মালি থাকে 7.8 মিলিমোল পার লিটার অথবা লেস দেন 140 মিলিগ্রাম পার ডেসিলিটার। আচ্ছা প্রাণজিৎ, নর্মাল লেভেল গুলো বুঝছো তো? জি স্যার, ফাস্টিং নর্মাল লেভেল হচ্ছে 3.6 টু 6.6 মিলিমোল পার লিটার। তারপর হচ্ছে নর্মাল র্যান্ডম হচ্ছে লেস দেন 7.8 মিলিমোল পার লিটার, আর 2 আওয়ারটা হচ্ছে 7.8 মিলিমোল পার লিটার। ঠিক আছে, এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ ডায়াবেটিসের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো কি কি? এখন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যেটা বলছে, একটা হলো ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল মোর দেন অর ইকুয়াল টু 7 মিলিমোল পার লিটার যদি হয় অথবা 126 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, তাহলে ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। 4টা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে না 3টা? আচ্ছা, এখন আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে ডায়াবেটিসের, এগুলো তোমাদেরকে আমি বলতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন ফাস্টিং প্লাজমা গ্লুকোজ লেভেল মোর দেন অর ইকুয়াল টু যদি 126 মিলিগ্রাম পার ডেসিলিটার হয় অথবা 7 মিলিমোল পার লিটার হয়, তাহলে সেটা ডায়াবেটিক। এখানে ফাস্টিং ডিফাইন করছে অ্যাটলিস্ট 8 আওয়ার ফাস্টিং এ থাকতে হবে, অ্যাটলিস্ট 8 আওয়ার ফাস্টিং এ থাকতে হবে। তারপর হলো 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে যদি 11.1 মিলিমোল পার লিটার অথবা মোর দেন অর ইকুয়াল টু 200 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয়, 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে ব্লাড গ্লুকোজ লেভেল যদি 11.1 মিলিমোল পার লিটার অথবা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের সমান বা বেশি যদি হয়, মোর দেন অর ইকুয়াল টু, আমি এই কথাটা জোর দিচ্ছি, সমান হয়ে গেলেও কিন্তু ডায়াবেটিস, মোর দেন অর ইকুয়াল টু 200 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 11.1 মিলিমোল পার লিটার যদি হয়, দেন দ্য পেশেন্ট ইজ ডায়াবেটিক। আচ্ছা, তাও আরেকটা জিনিস আছে, হিমোগ্লোবিন A1C যদি মোর দেন অর ইকুয়াল টু 6.5% অথবা 48 মিলিমোল পার মোল যদি হয়, দেন দ্য পেশেন্ট ইজ ডায়াবেটিক। আর এগুলো ছাড়াও যদি কোনো পেশেন্টের যদি ডায়াবেটিসের সাইন সিমটম যদি থাকে, যেমন পলিডিপসিয়া, পলিফেজিয়া, পলিউরিয়া, মানে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, বেশি বেশি খাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, দুর্বলতা লাগছে, এইসব সাইন সিমটম আছে, ক্লাসিক সাইন সিমটম অফ ডায়াবেটিস যদি থাকে, তখন র্যান্ডম মানে কোনো কিছু দরকার নাই, ফাস্টিং এ রাখার দরকার নাই, এমনি বা গ্লুকোজ খাওয়ানোর দরকার নাই, এমনি ব্লাড গ্লুকোজ নিয়ে যদি 11.1 মিলিমোল পার লিটারের সমান বা বেশি হয় বা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের সমান বা বেশি হয়, দেন দ্য পেশেন্ট ইজ ডায়াবেটিক।
ইয়াসো কায়নাত আছো? কায়নাত, জি স্যার। জি স্যার। এই যে আমি ক্রাইটেরিয়া গুলো বললাম এগুলো বুঝছো তো? জি স্যার, বুঝছি। এখানে 4টা ক্রাইটেরিয়া আছে, তুমি দেখি বলো তো দেখি একটু। স্যার আমি তো ক্রাইটেরিয়া গুলো নোট করি নাই এখনো। স্যার আমি শুনছি না। সরি স্যার স্যার। আমি বলি স্যার। হ্যাঁ তুমি বলো। হ্যাঁ স্যার যদি ফাস্টিং গ্লুকোজ হয় তাহলে যদি পেশেন্টের যদি এমন হয় যে 7 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি হয় আর 8 আওয়ার ফাস্টিং এর পরেও, তাহলে হচ্ছে আমাদের ডায়াবেটিস। সমান বা বেশি না, তারপর সমান বা যদি বেশি। সমান বা বেশি মানে হুম, ইকুয়াল অর মোর দেন 7 মিলিমোল পার লিটার। আর যদি 2 আওয়ার পর 2 আওয়ার আফটারের ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে যদি ইকুয়াল অর মোর দেন 2 মিলিগ্রাম পার ডেসিলিটার বা ইকুয়াল অর মোর দেন 11.1 মিলিমোল পার লিটার। হুম। তারপর হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের ক্ষেত্রে ইকুয়াল বা গ্রেটার দেন 6.5%। আর যদি 4 নম্বর হচ্ছে যদি কোনো সাইন এন্ড সিমটম যেমন হচ্ছে ফাস্ট লস অফ ওয়েট, তারপর হচ্ছে পলিফেজিয়া, পলিইউরিয়া, তারপর হচ্ছে বেশি বেশি খিদা লাগে, এগুলা। এই চারটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। আমি র্যান্ডম নিয়ে নিলেই হবে, ওখানে ফাস্টিং এ রাখার দরকার নেই। এই 4টা ক্রাইটেরিয়া যদি থাকে, যে কোনো একটা যদি থাকে, তাহলে পেশেন্ট শুড বি কনসিডার্ড অ্যাজ ডায়াবেটিক। আচ্ছা, এখন আসো ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওজিটিটি। এখন আগে পেশেন্টকে গ্লুকোজ খাওয়াই দেওয়া হতো, 100 গ্রাম 75 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেওয়া হতো। গ্লুকোজ খাওয়ানোর পরে আধা ঘন্টা পর পর ব্লাড নেওয়া হতো। ব্লাড নিয়ে তারপর একটা গ্রাফ করতে হতো। গ্রাফ করে যেটা সেটা যদি উপরের দিকে চলে যাচ্ছে, তখন পেশেন্টকে ডায়াগনোজ করা হতো ডায়াবেটিস হিসেবে। এখন WHO বলে দিচ্ছে যে না, এতবার ব্লাড নেওয়ার প্রয়োজন নাই, শুধু 2টা ব্লাড নিবা, একটা হলো ফাস্টিং এ দেখবা, তারপর গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজ খাওয়াইয়া 2 ঘন্টা পরে আবার দেখবা, এই 2বার দেখবা, এর মধ্য থেকে ডায়াবেটিস ডায়াগনোসিস করবা। এখন ওজিটিটির কিছু স্পেশাল ইন্ডিকেশন আছে। ওজিটিটির কিছু স্পেশাল ইন্ডিকেশন আছে। এই ইন্ডিকেশন গুলো কি কি? যদি ইন্ডিকেশন ফর গ্লুকোজ টলারেন্স টেস্ট, ইন্ডিকেশন ফর গ্লুকোজ টলারেন্স টেস্ট, if fasting blood glucose is 6.1 to 6.9 মিলিমোল পার লিটার অথবা 110 থেকে 124 মিলিগ্রাম পার ডেসিলিটার, স্পেশাল ইন্ডিকেশন অফ ওজিটিটি, if fasting blood glucose is 6.1 to 6.9 মিলিমোল পার লিটার অথবা 110 থেকে 124 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই যে বললাম 6.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার, এই কন্ডিশনটাকে বলে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এটা একটা প্রি ডায়াবেটিক কন্ডিশন, এটা একটা প্রি ডায়াবেটিস। আচ্ছা, র্যান্ডম ব্লাড গ্লুকোজ হলো যদি 7.8 থেকে 11 মিলিমোল পার লিটার অথবা 140 থেকে 198 মিলিগ্রাম পার লিটার যদি ডেসিলিটার যদি হয়, এটাও একটা প্রি ডায়াবেটিস। এটাকে বলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। তাহলে তোমরা জিনিসটা লেখো, প্রি ডায়াবেটিস। প্রি ডায়াবেটিস কি? ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ এবং ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, এই 2টা কন্ডিশনকে বলে প্রি ডায়াবেটিস। কায়নাত বুঝছো প্রি ডায়াবেটিস কি? বুঝো নাই? প্রাণজিৎ? জি স্যার, ডায়াবেটিক্স হবে এরকম একটা সম্ভাবনা বেশি এদের ক্ষেত্রে থাকে। ডায়াবেটিস এর আগের স্টেজ। তাহলে 2টা কন্ডিশন গুলো কি কি? স্যার 2টা, একটা হচ্ছে স্যার ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর একটা হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। গুড, এই 2টা হলো, একটা হলো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর একটা হলো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এই 2টা কন্ডিশনকে একত্রে বলে প্রি ডায়াবেটিস। এই 2টা কন্ডিশন যদি থাকে তাহলে আমরা ওজিটিটির দিকে যাব, মানে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওজিটিটি। এরপর হলো এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া। এখন এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া কি? ধরো কারো ব্লাড গ্লুকোজ বেড়ে 180-র উপরে যদি চলে যায়,
180 উপরে যদি চলে যায়, তখন ওই সময় যদি তার ইউরিন টেস্ট করালাম অন্য কোনো কারণে, অ্যাক্সিডেন্টালি বেনেডিক টেস্ট করতে গিয়ে দেখা গেল সুগার 1+ চলে আসছে, মানে ইউরিনে সুগার পাস হচ্ছে কিন্তু আগে থেকে ডায়াবেটিস কিনা আমরা জানি না। এই কন্ডিশনটার নাম হলো এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া। মানে খাওয়ার পরে ব্লাড গ্লুকোজ বেড়ে গিয়ে ইউরিনে যদি পজিটিভ পায়, সেই কন্ডিশনটা হলো এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া। এটা যদি হয় তাহলে আমরা ওজিটিটি করাবো। এবং 4 নম্বর কজ হলো অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিতে আমরা 75 গ্রাম গ্লুকোজ খাওয়াইয়া 2 ঘন্টা পরে গ্রোথ হরমোন লেভেলটা মাপি। ওই সময় গ্রোথ হরমোন লেভেলটা যদি বেশি হয়, দিস ইজ কনফার্মেটরি ফর ডায়াগনোসিস অফ অ্যাক্রোমেগালি। তাহলে ওজিটিটি ইন্ডিকেশন অফ ওজিটিটি বলে 4টা ইন্ডিকেশন জিজ্ঞেস করলে পারবা তো? স্যার আরেকবার একটু বলেন স্যার ইন্ডিকেশন গুলো। এলিমেন্টারি গ্লাইকোসিরিয়া থেকে এরপর কেটে কেটে আসতেছিল। আচ্ছা, এলিমেন্টারি গ্লাইকোসুরিয়াটা হলো খাওয়া দাওয়া বেশি করছে, এই সময় ব্লাড গ্লুকোজ একটু বাড়ছিল, 180 উপরে চলে গেছিল। ওই সময় ইউরিন টেস্ট করতে গিয়ে আমরা অ্যাক্সিডেন্টালি ইউরিনে গ্লুকোজ 1+ পাইছি, সেটাই হলো এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া। এরপর 4 নম্বর হলো ইন দ্য ডায়াগনোসিস অফ অ্যাক্রোমেগালি। ওই সময় গ্রোথ হরমোন লেভেলটা যেটা আমরা মেজার করি, সেটা পেশেন্টকে 75 গ্রাম গ্লুকোজ খাওয়াইয়া 2 ঘন্টা পরে গ্রোথ হরমোন মেজার করি। তাহলে এই 4টা হলো ইন্ডিকেশন অফ ওজিটিটি। তাহলে আমি আবার বলছি ইন্ডিকেশন অফ ওজিটিটি কি। একটা হলো ফাস্টিং ব্লাড গ্লুকোজ হলো 6.1 to 6.9 মিলিমোল পার লিটার, অথবা 110 থেকে 124 মিলিগ্রাম পার ডেসিলিটার। এই কন্ডিশনটাকে বলে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ এটা একটা ডায়াবেটিসের আগের অবস্থা, মানে ডায়াবেটিসের আগের অবস্থা, এই জন্য এটা একটা প্রি ডায়াবেটিস। তারপর হলো র্যান্ডম ব্লাড গ্লুকোজ। র্যান্ডম ব্লাড গ্লুকোজ হলো 7.8 to 11 মিলিমোল পার লিটার। এটা এই কন্ডিশন নামটা হলো ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এটাও একটা ডায়াবেটিসের আগের অবস্থা, এই জন্য এই কন্ডিশনটাকে বলে প্রি ডায়াবেটিস। 3 নাম্বার হলো এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া। এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া হলো খাওয়ার পরে যখন ব্লাড গ্লুকোজ বেড়ে যায়, ওই সময় অ্যাক্সিডেন্টালি ইউরিনে গ্লুকোজ 1.1+ চলে আসে, সেটা হলো এলিমেন্টারি গ্লাইকোসুরিয়া। তখন ওজিটিটি করে কনফার্ম করতে হয়। 4 নাম্বার হলো ইন দ্য ডায়াগনোসিস অফ অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালিতে আমরা যে গ্রোথ হরমোন লেভেলটা মেজার করি, সেটা বেশি সিক্রেশন হচ্ছে কিনা সেটা গ্লুকোজ টলারেন্স টেস্ট করে, অর্থাৎ 75 গ্রাম গ্লুকোজ খাওয়াইয়া 2 ঘন্টা পরে গ্রোথ হরমোন লেভেলটা মেজার করি। আচ্ছা, এখন হলো প্রিপারেশন ফর ওজিটিটি। আমরা একটা পেশেন্টকে যে ওজিটিটি করব, সেটার প্রিপারেশনটা কিভাবে নেব? 1 নম্বর হলো আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট, মিনিমাম 150 গ্রাম পার ডে ফর 3 days বিফোর টেস্ট। পেশেন্ট মিনিমাম 150 গ্রাম করে ডেইলি কার্বোহাইড্রেট খাবে 3 দিন টেস্টের আগে। তারপর অ্যাভয়েডেন্স অফ ড্রাগ এফেক্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, যেমন কর্টিকোস্টেরয়েডস, অরাল কন্ট্রাসেপটিভ পিল এটসেট্রা। পেশেন্ট 3 দিন ধরে আনরেস্ট্রিক্টেড কার্বোহাইড্রেট ডায়েট, মিনিমাম 150 গ্রাম করে কার্বোহাইড্রেট ডায়েট খাবে টেস্টের আগের 3 দিন। তারপর ওই সময় আমরা যেসব ওষুধ ব্লাড গ্লুকোজ লেভেল এফেক্ট করে, যেমন কর্টিকোস্টেরয়েড, অরাল কন্ট্রাসেপটিভস, এগুলো আমরা অ্যাভয়েড করব। ট্রিটমেন্ট অফ এনি ইনফেকশন ইফ প্রেজেন্ট, ওই সময় যদি কোনো পেশেন্টের ইনফেকশন থাকে সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিট করতে হবে। তারপর হলো ওভারনাইট ফাস্টিং প্রায়র টু টেস্ট, 8 to 12 আওয়ার। মোটামুটি রাত্রে 9টা-10টার দিকে খেয়ে পরের দিন সকাল 9টা-10টার দিকে ল্যাবরেটরিতে চলে গেলে হবে। 8 to 12 আওয়ার ফাস্টিং এ থাকতে হবে। তার অ্যাভয়েডেন্স অফ স্মোকিং, অ্যাভয়েডেন্স অফ এক্সারসাইজ। আচ্ছা, তাহলে আমরা ওজিটির জন্য একটা পেশেন্টকে কিভাবে প্রিপেয়ার করবো এটা বোঝা গেছে তো? স্যার 3 নম্বর পয়েন্টটা আরেকবার একটু বলুন।
অ্যাভয়েডেন্স অফ এনি ড্রাগ এফেক্টিং ব্লাড গ্লুকোজ লেভেল, কর্টিকোস্টেরয়েড, এসব ড্রাগ ব্লাড গ্লুকোজ বাড়ায়। ওরাল কন্ট্রাসেপটিভ এগুলো এটা ব্লাড গ্লুকোজ পরেরটা। লেভেল বাড়ায়। ট্রিটমেন্ট অফ এনি ইনফেকশন, কোনো যদি ইনফেকশন থাকে পেশেন্টের, কোনো ঘাটা থাকলে সেগুলো অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে পেশেন্টকে। আর যদি এগুলো শুকাতে দেরি হয় তাহলে ওজিটিটা একটু দেরি করাতে হবে। তারপর ওভারনাইট ফাস্টিং প্রায়র টু টেস্ট, মানে টেস্টের আগে 8 থেকে 12 আওয়ার পেশেন্ট কিছু খাবে না। মানে আইডিয়ালি আমরা যেটা করি রাত 9টা 10টা 11টার দিকে পেশেন্ট খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, পরের দিন সকালে কিছু না খেয়ে খালি পেটে ল্যাবরেটরিতে চলে যাবে, এটাই করি। ওভারনাইট ফাস্টিং প্রায়র টু টেস্ট, মিনিমাম 8 আওয়ার পর্যন্ত ফাস্টিং থাকতে হয়। আচ্ছা, তাহলে পেশেন্টকে প্রিপেয়ার করলাম। তারপর হলো প্রসিডিউর অর মেথড অফ ওজিটি। এখন আমরা ওজিটিটা করবো কিভাবে? Fasting venous blood is collected in the morning for estimation of fasting blood glucose level. প্রথমে পেশেন্ট যে ফাস্টিং অবস্থায় আসছে, পেশেন্টকে আমরা ফাস্টিং অবস্থায় ব্লাড ড্র করে নেব ফাস্টিং ব্লাড গ্লুকোজটা দেখার জন্য। এরপর পেশেন্টকে 75 গ্রাম অফ গ্লুকোজ 350 to 450 ml অফ ওয়াটার সাথে মিশিয়ে খাওয়াই দেব। এখন আমাদের তো বাজারে পাওয়া যায় 100 গ্রাম গ্লুকোজ, ওই 100 গ্রাম গ্লুকোজ থেকে আমরা 1.5 চামচের মতো গ্লুকোজ ফেলে দেব, তাহলে সেটা 75 গ্রাম হয়ে যাবে। বুঝা যাচ্ছে তো? পেশেন্টকে ফাস্টিং কন্ডিশনে আমরা ভেনাস ব্লাড নিয়ে নেব, তারপর পেশেন্টকে 75 গ্রাম গ্লুকোজ 350 থেকে 400 ml পানির সাথে মিশিয়ে খাওয়াই দেব। এখন বাজারে তো আমাদের প্যাকেটে পাওয়া যায় যে 100 গ্রাম গ্লুকোজ, এখন ওই 100 গ্রাম গ্লুকোজ থেকে 1.5 চামচ গ্লুকোজ ফেলে দেব, তাহলে 75 গ্রাম গ্লুকোজ হয়ে যাবে। সেই 75 গ্রাম গ্লুকোজ মোটামুটি 1.5 গ্লাস পানিতে, মানে 350 ml মানে হলো 1.5 গ্লাস, 1.5 গ্লাস পানিতে সাথে মিশিয়ে খাওয়াই দেব। At the end of 2 hours, blood is collected, blood sample is again collected and is tested for blood glucose level. তাহলে প্রসিডিউরটা বোঝা গেছে তো? Yes, sir. আচ্ছা, এরপর হলো ইন্টারপ্রিটেশন অফ ওজিটিটি। ইন্টারপ্রিটেশন অফ ওজিটিটি হলো, এখন আমরা যে ফাস্টিং এ যে ব্লাড নিয়েছি সেটা আগের মতো মোর দ্যান 7 মিলিমোল পার লিটার, মোর অর ইকুয়াল টু, অথবা ইকুয়াল অর মোর দেন 7 মিলিমোল পার লিটার, অথবা 126 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয় সেটা তো ডায়াবেটিক। আর 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ, 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ যদি এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু অথবা মোর দেন অর ইকুয়াল 11.1 মিলিমোল পার লিটার যদি হয়, বা 200 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয়, দ্য পেশেন্ট ইজ ডায়াবেটিক। আর 2 আওয়ার আফটার 75 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর পরে ব্লাড গ্লুকোজ লেভেল যদি 7.8 to 11 মিলিমোল পার লিটার অথবা 140 থেকে 198 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয়, 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে ব্লাড গ্লুকোজ লেভেল যদি 7.8 to 11 মিলিমোল পার লিটার অথবা 140 থেকে 198 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি হয়, দ্যাট কন্ডিশন ইজ কল্ড আ ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। কায়নাত বুঝছো তো? কায়নাত, আওয়াজ। প্রাণজিৎ, জি স্যার, বুঝতে পারছি। তুমি বলো তাহলে ওজিটিটি ইন্টারপ্রিটেশনটা বলো। স্যার, ওজিটিটি ইন্টারপ্রিটেশন হচ্ছে যদি 11.1 মিলিমোল পার লিটারের সমান বা এর চেয়ে বেশি হয়, অথবা 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের সমান বা বেশি হয়, তাহলে হচ্ছে ডায়াবেটিক্স রোগী। আর যদি এমন হয় যে 7.1 থেকে 11 মিলিমোল পার লিটার বা 7.8 হবে কিন্তু এখানে অথবা 7.8 কোনো ইয়ে রাখা হয়নি, 7.8 থেকে অথবা 7.8 140 থেকে 198 মিলিগ্রাম পার ডেসিলিটার যদি এমন হয়, তাহলে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। আর ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ একটা আছে, সেটা কি? ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ হচ্ছে যদি 6.1 থেকে 6.9 মিলিমোল পার লিটার হয়, তাহলে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। আচ্ছা, প্রিডায়াবেটিস কি? জি স্যার, প্রিডায়াবেটিস
প্রি ডায়াবেটিক্স এর দুই রকম, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ আর হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। যদি 6.1 থেকে 6.9 মিলিমল পার লিটার তাহলে হচ্ছে ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ, আর যদি 140 থেকে 198 মিলিগ্রাম পার ডেসিলিটার তাহলে হচ্ছে ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স। এই দুটা কন্ডিশনকে একসাথে বলে প্রি ডায়াবেটিস। আচ্ছা, আচ্ছা এরপর হলো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আলোচনা করব এখন, সেটা হলো gestational diabetes mellitus. Gestational diabetes mellitus. তাহলে gestational diabetes mellitus টা কি? It is a clinical condition characterized by hyperglycemia for the first time during pregnancy in a woman who was previously non-diabetic. অর্থাৎ যেটা ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে ডিটেক্ট করা হয় একজন মহিলার, এবং যে পূর্বে নন ডায়াবেটিক ছিল। আগে ধরো তার ব্লাড গ্লুকোজ লেভেল 12-13, সে ডায়াবেটিস ওষুধ খেত, এই সময় সে প্রেগনেন্ট হয়েছে, সেটা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস না। আগে সে নন ডায়াবেটিক ছিল, ডিউরিং ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে ধরা পড়েছে সে ডায়াবেটিক। এটাই হলো gestational diabetes mellitus. এখন gestational diabetes কেন হয়? Due to insulin antagonistic active progesterone and human placental lactogen hormones that are produced by the placenta during pregnancy. এই যে প্রেগন্যান্সির সময় প্রোজেস্টেরন হরমোনটা বেড়ে যায়, তারপরে প্লাসেন্টা থেকেও কিছু হরমোন রিলিজ হয়, সেগুলো ইনসুলিনের অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করে, ইনসুলিন হরমোনকে কাজ করতে দেয় না। সেজন্য প্রেগন্যান্সিতে ব্লাড গ্লুকোজ লেভেলটা আরো বেড়ে যায়, সেই কন্ডিশনটাকে বলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। এই যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসটা হচ্ছে, সেটার অনেক ক্ষতিকারক দিক আছে। এই জন্যই আমাদেরকে প্রেগন্যান্সিতে প্রেগনেন্ট মহিলাদেরকে রুটিনলি ব্লাড গ্লুকোজ লেভেল চেক করতে হবে। ব্লাড গ্লুকোজ লেভেল চেক করে যদি বেশি হয় ব্লাড গ্লুকোজ, তাহলে ব্যবস্থা নিতে হবে। তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস হলো ক্লিনিক্যাল কন্ডিশন characterized by hyperglycemia for the first time during pregnancy in a woman who was previously non-diabetic. তাহলে gestational diabetes mellitus টা হলো ফার্স্ট টাইম প্রেগন্যান্সিতে ডিটেক্টেড হয় in a woman who was previously non-diabetic. এটার মেকানিজমটা কি? ডিউ টু ইনসুলিন অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি অফ দ্য progesterone and other placental hormones that impairs the action of insulin. So blood glucose level is raised during pregnancy and this is known as the gestational diabetes mellitus. এখন gestational diabetes mellitus এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি? gestational diabetes mellitus এর ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হলো, একজন প্রেগন্যান্ট মহিলাকে আমরা 24 to 28 উইকস অফ জেস্টেশনে আমরা ব্লাড গ্লুকোজ লেভেলটা এস্টিমেশন করব। তাহলে কোন সময় করব? 24 to 28 উইকস অফ জেস্টেশন। একজন প্রেগনেন্ট উইমেনকে আমরা 24 to 28 উইকস অফ জেস্টেশনে ব্লাড গ্লুকোজ লেভেলটা দেখব। এখন কিভাবে দেখব? হ্যাঁ বলো। আমরা আমার শুরু মামার ঘরটা আছে, আমাদের তো পেয়ে যাচ্ছে। আগে আমি তো মামার ঘরটা আছে রাস্তাটা দেখো। এইটা কথা না। গাড়িতে যাইছি। হ্যাঁ? বুঝতে না? কি সুন্দর করে গ্রিল কাটছে, এই গ্রিলও সবসময় করে দিচ্ছে হচ্ছে। কার? গ্রিল কাটছে, কাটটা করে মধ্যে তোরটা মধ্যে বাইরে ভিতরে আরে ওই মাসি আর মেশুরা শুনছে যে মাসি আর মেশুরা যে মানে না কিছু যাচ্ছে তো এই কথা না আমরা দেখে গেছি আর করে আরে কোটা বানা আলমারি আলমারি না মানে আমার নামের ওই যে অন্য কথা হচ্ছে gestational diabetes mellitus এখন তাদের না তোমার এটা
Ora della Maria Pantera, আমরা তাকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেব। 50 গ্রাম গ্লুকোজ উইথ প্লাজমা, তারপর প্লাজমা গ্লুকোজ মেজারমেন্ট এট 1 আওয়ার, 1 ঘন্টা পরে প্লাজমা গ্লুকোজটা দেখব। If the plasma glucose level measured at 1 hour after glucose load more than or equal to 140 milligram per deciliter যদি হয়, then we will proceed to do the 100 gram OGTT. এখন প্রেগনেন্ট মহিলাকে ফাস্টিং রাখাটা অনেক হ্যাজার্ডাস, এজন্য আমরা প্রেগনেন্ট মহিলাকে প্রথমে ফাস্টিং রাখবো না। আমরা করব কি 24 to 28 উইকস অফ জেস্টেশনে একজন মহিলা যদি আসে, তাকে আমরা 50 গ্রাম গ্লুকোজ লোড করব। 50 গ্রাম গ্লুকোজ খাওয়াইয়া ব্লাড গ্লুকোজ লেভেল টেস্ট করব 1 ঘন্টা পরে, এবং এটা যদি 140 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি বা সমান হয় অথবা 7.8 মিলিমোল পার লিটারের বেশি বা সমান হয়, তখন আমরা স্টেপ 2 তে যাব। এখন স্টেপ 2টা কি, সেই সময় আমরা স্টেপ 2 তে কখন যাব? কতর বেশি হলে? ধরো তোমার কাছে একটা প্রেগন্যান্ট মহিলা আসলো 24 থেকে 28 সপ্তাহের জেস্টেশনে, 24 to 28 উইকস অফ জেস্টেশনে, তখন তাকে আমরা 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেব। 50 গ্রাম গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ লেভেলটা মেজার করব। ব্লাড গ্লুকোজ লেভেলটা মেজার করে যদি আমরা দেখি 140 মিলিগ্রামের পার ডেসিলিটারের সমান বা বেশি, দেন উই উইল প্রসিড টু স্টেপ 2। এখন বোঝা গেছে তো? আচ্ছা, বোঝা গেছে। জি স্যার। তারপর স্টেপ 2 তে আমরা কি করব, 100 গ্রাম গ্লুকোজ পেশেন্টকে ফাস্টিং অবস্থায় আসতে বলবো। স্টেপ 2 তে বলবো যে আপনি রাতে খাওয়া দাওয়া করছেন, এরপর সকালে খালি পেটে কিছু না খেয়ে ল্যাবরেটরিতে চলে আসেন, তাহলে তার থেকে 8 থেকে 12 ঘন্টার ফাস্টিংটা হয়ে যাবে তার। তখন সে ল্যাবরেটরিতে আসলে তাকে ফাস্টিং অবস্থায় আসলে প্রথমে ফাস্টিং অবস্থায় ব্লাড নিয়ে নেব। ফাস্টিং অবস্থায় ব্লাড নেওয়ার পরে 100 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেব। 100 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেওয়ার পর 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর ব্লাড নেব। তাহলে আমাদের মোট হলো স্টেপ 2 তে কয়টা স্যাম্পল? 4টা স্যাম্পল। তাহলে স্টেপ 2 তে হলো 4টা স্যাম্পল। বুঝা গেছে তো? একটা হলো ফাস্টিং, তারপরে আরেকটা হলো 100 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা না, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, স্যাম্পল হলো 4টা। এখন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া যদি 95 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 5.3 মিলিমোল পার লিটার যদি হয়, ফাস্টিং 95 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 5.3 মিলিমোল পার লিটার যদি হয়, 1 আওয়ার আফটার 100 গ্রাম গ্লুকোজ যদি 180 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 10 মিলিমোল পার লিটার যদি হয়, 2 আওয়ার আফটার 100 গ্রাম গ্লুকোজ যদি 155 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 8.6 মিলিমোল পার লিটার যদি হয়, 3 আওয়ার আফটার 100 গ্রাম গ্লুকোজ যদি 140 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 7.8 মিলিমোল পার লিটার যদি হয়। তাহলে এই 4টা স্যাম্পলের মধ্যে 2টা স্যাম্পল যদি বেশি হয়ে যায়, যে কোনো 2টা যদি বেশি হয়ে যায়, then the patient should be regarded to have gestational diabetes mellitus. স্যার 1 আওয়ারের জন্য কত? হ্যাঁ, 1 আওয়ারের জন্য কত? 180 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 10 মিলিমোল পার লিটার। তাহলে প্রাণজিৎ, এখন জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস পারবা তো? জি স্যার। এখন তাহলে আমি আবারও একটু রিভিউ করছি জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসটা। ধরো এখানে 2 স্টেপ স্ট্র্যাটেজি। প্রেগনেন্ট মহিলাকে আমরা ধরেই বলবো না যে আপনি ফাস্টিং এ থাকেন, কারণ প্রেগনেন্ট মহিলাকে ফাস্টিং রাখাটা একটু হ্যাজার্ডাস। এই জন্য আমরা 24 to 28 উইকস অফ জেস্টেশন, ওই সময় মানে 24 থেকে 28 সপ্তাহের প্রেগনেন্সি যখন, তখন যদি ওই মহিলা আমাদের কাছে আসে, আমরা ওই মহিলাকে 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেবো। কখন সে খাইছে এগুলো ম্যাটার না। এই 50 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেওয়ার
1 ঘন্টা পরে ব্লাড গ্লুকোজ লেভেলটা মাপবো। সেটা যদি 140 মিলিগ্রাম পার ডেসিলিটারের সমান বা বেশি হয় অথবা 7.8 মিলিমোল পার লিটারের সমান বা বেশি হয়, তখন আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে কিন্তু পেশেন্টকে ফাস্টিং এ রাখতে হবে। পেশেন্টকে 8 থেকে 12 ঘন্টা ফাস্টিং এ রাখার পরে সে যখন খালি পেটে ল্যাবরেটরিতে চলে আসবে, তখন আমরা ব্লাড নিব। তারপর ব্লাড নেওয়ার পরে আমরা তাকে 100 গ্রাম গ্লুকোজ খাওয়াই দেব। 100 গ্রাম গ্লুকোজ খাওয়ানোর 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে 3 বার নিব। তাহলে মোট হবে 4টা স্যাম্পল স্টেপ 2 তে। ফাস্টিং 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর। এখন ফাস্টিং প্লাজমা গ্লুকোজ যদি সে সময় 95 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 5.3 মিলিমোল পার লিটার যদি হয়, 1 আওয়ার আফটার 180 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 10 মিলিমোল পার লিটারের সমান বা বেশি যদি হয়, 2 আওয়ার আফটার 155 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 8.6 মিলিমোল পার লিটারের সমান বা বেশি যদি হয়, 3 আওয়ার আফটার 140 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 7.8 মিলিমোল পার লিটারের সমান বা বেশি যদি হয়। আচ্ছা, আমি এটা আরেকবার বলছি। ফাস্টিং 95 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 5.3 মিলিমোল পার লিটার 1 আওয়ার আফটার 180 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 10 মিলিমোল পার লিটার 2 আওয়ার আফটার 155 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 8.6 মিলিমোল পার লিটার 3 আওয়ার আফটার 140 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 7.8 মিলিমোল পার লিটার। এই 4টা স্যাম্পলের যে কোনো দুইটা যদি বেশি বা সমান হয়ে যায়, তখন পেশেন্টকে বলতে হবে যে আপনার যেটা কন্ডিশন জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস। বুঝা গেছে তো? আচ্ছা, বুঝা গেছে। জি স্যার। এখন এই যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, এটা প্রেগন্যান্সিতে মানে এটা ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখা কেন বেশি গুরুত্বপূর্ণ? এটার কিছু কমপ্লিকেশন আছে। কমপ্লিকেশনস অফ জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস, জিডিএম এর কিছু কমপ্লিকেশন আছে। এখন এই কমপ্লিকেশন গুলো কি কি? একটা হতে পারে ম্যাক্রোসোমিয়া ও লার্জ বেবি, বাচ্চাটা অস্বাভাবিকভাবে বড় হয়ে যেতে পারে। 2 নম্বর হলো পলিহাইড্রামনিওস। এই যে প্রেগন্যান্সিতে অ্যামনিওটিক ক্যাভিটি, কোরিওনিক ক্যাভিটি, এই যে অ্যামনিওটিক ক্যাভিটি যেটা থাকে, কোরিওনিক ক্যাভিটিতে অবলিটারেট হয়ে যায়। অ্যামনিওটিক ক্যাভিটি যেটা থাকে সেখানে এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন হয়ে একটা কন্ডিশন হয়, সেটার নাম হলো পলিহাইড্রামনিওস। তার ইনক্রিজ রিস্ক অফ স্টিল বার্থ। স্টিল বার্থ হলো লেবার প্রসেসে বাচ্চা পেটে জীবিত আছে, ডেলিভারির সময় বাচ্চাটা যে কোনো সময় মরে যাওয়া, জন্মাবার সময় বাচ্চাটা মরে যাওয়া, এটা হলো স্টিল বার্থ। তারপর আর মার ক্ষেত্রে যেটা হতে পারে ডেভেলপমেন্ট অফ ম্যাটারনাল ডায়াবেটিস ল্যাটারন। মা হয়তো প্রেগন্যান্সির পরে ব্লাড গ্লুকোজ নর্মাল হয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যতে মার ডায়াবেটিস হওয়ার রিস্ক থাকবে। তাহলে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসের কমপ্লিকেশন গুলো বোঝা গেছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর হলো গ্লাইকেটেড হিমোগ্লোবিন অথবা হিমোগ্লোবিন A1C। আচ্ছা, glycated hemoglobin provides an accurate and objective measure of glycemic control over a period of weeks to months. এখানে যে ব্লাড গ্লুকোজ লেভেলটা আছে এটা নন এনজাইমেটিক কোভ্যালেন্ট, এই গ্লুকোজটা হিমোগ্লোবিনের সাথে কোভ্যালেন্ট অ্যাটাচমেন্ট হয়, স্লো অ্যাটাচমেন্ট। এটা হলো গ্লাইকেশন। ব্লাড গ্লুকোজটা যে যখন লেভেলটা বাড়তে থাকে সেটা হিমোগ্লোবিনের সাথে, এমনিও কিছু কিছু হয় যখন বেশি হয় তখন বেশি হয়, এই ব্লাড গ্লুকোজটা হিমোগ্লোবিনের সাথে অ্যাটাচমেন্ট হয়, এটাকে বলে গ্লাইকেশন। এবং অ্যাটাচমেন্টের পরে যে হিমোগ্লোবিনটা থাকে সেটা হলো গ্লাইকেটেড হিমোগ্লোবিন অথবা হিমোগ্লোবিন A1C। এটা নর্মালি থাকে 4 to 6%। নর্মাল হিমোগ্লোবিন A1C থাকে 4 to 6%। এখন এটা যদি 6.5% এর বেশি হয় তাহলে পেশেন্টকে আমরা রিগার্ডেড এজ ডায়াবেটিস। হিমোগ্লোবিন A1C এর ইম্পর্টেন্সটা কোথায়? এই ইম্পর্টেন্সটা হলো পেশেন্টের গত 3 মাসে, আরবিসি লাইফ স্প্যান তো 120 ডেজ, তাই না? পেশেন্টের গত 3 মাসে ব্লাড গ্লুকোজ লেভেলটা কেমন ছিল সেই জিনিসটা
ধরো একটা রোগী, সে সারা জীবন মানে নিয়ম কানুন কিছুই মানছে না, ইচ্ছা মতো ভাত মিষ্টি সব খেয়ে যাচ্ছে, তার ব্লাড গ্লুকোজ কন্ট্রোল নাই। এখন ডাক্তারের কাছে আসার সময় গত পরবর্তী 2 দিন একদম কিছু না খাইয়া তারপরে ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মাল হয় না, ডাক্তারের কাছে আসলো। সেই চোরামিটা ধরতে গেলে দরকার হিমোগ্লোবিন A1C। এটাতে সে ব্লাড গ্লুকোজ লেভেলটা হয়তো কমায় আনতে পারবে। খালি পেটে থেকে ডাক্তারের কাছে আসার আগে একদম কিছু না খেয়ে 16 থেকে 20 ঘন্টা খালি পেটে থেকে তারপর ব্লাড গ্লুকোজটা মেজার করলো। এবং ডাক্তারও খুশি হয়ে গেল, ব্লাড গ্লুকোজ কন্ট্রোল, কিন্তু আগের 3-4 মাস যে তার কন্ট্রোলে ছিল না, সেটা এই হিমোগ্লোবিন A1C দ্বারা বোঝা যাবে। It indicates previous control level of previous blood glucose level in the past 3 months. মানে পূর্ববর্তী 3 মাসে তার ব্লাড গ্লুকোজের অবস্থাটা কি ছিল সেটা এই হিমোগ্লোবিন A1C দিয়ে ধরা যাবে। এটাই হলো হিমোগ্লোবিন A1C এর ইম্পর্টেন্স। বুঝছো তো প্রাণজিৎ? জি স্যার, জি স্যার। হিমোগ্লোবিন A1C এর ইম্পর্টেন্সটা কি? স্যার যে রোগীরা হচ্ছে একটু বেশি বুঝে, মানে হচ্ছে টেস্ট করানোর আগে থেকে একটু না খেয়ে আসে, মানে কিছুতে ডায়াবেটিস পজিটিভ পজিটিভ আনতে চায় না, তাদেরটা ধরার জন্য হচ্ছে 3 মাসের রেজাল্ট, গড় রেজাল্টটা হলো আমরা বের করে হচ্ছে এই সিস্টেমের মাধ্যমে। তাহলে হচ্ছে হ্যাঁ। মানে যদি হ্যাঁ। সমস্যা আসলেই থাকে ঠিকই ধরা পড়ে। হ্যাঁ, সে ডাক্তারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও পার পাবে না। বলতে হবে যে আপনার তো গত 3 মাসে ভালো ছিল না, আপনি তো এই 2 মাস, এই গত 2 দিন খালি পেটে থেকে এসে ব্লাড গ্লুকোজটা নর্মালের দিকে এনে ব্লাড সুগার করছেন, কিন্তু গত 3 মাসে তো কন্ট্রোল করেন না। জি স্যার, ওইটাই। এটাই হিমোগ্লোবিন A1C এর ইম্পর্টেন্স। আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা জিডিএম, হিমোগ্লোবিন A1C, প্রিডায়াবেটিস, IFG, IGT এই জিনিসগুলো সব বুঝছো তো? স্যার এই গেস্টেশনাল শুধু ফার্স্ট টাইমই কেন হয়? এখানে একটা মহিলা আগে ডায়াবেটিক ছিল না, কিন্তু প্রেগন্যান্সিতে কোনো মহিলার প্রোজেস্টেরন লেভেল বা প্লাসেন্টা থেকে যে হরমোন গুলো আসে সেগুলো ইনসুলিনকে কাজ করতে দেয় না, তখন তাদের প্রেগনেন্ট অবস্থায় ডায়াবেটিসটা বেড়ে যায়, নর্মালি যেটা বাড়ে না। এই হরমোন গুলোর জন্যই বাড়ে মূলত ডায়াবেটিসটা, প্রোজেস্টেরন, তার প্লাসেন্টা থেকে কিছু হরমোন রিলিজ হয় ওগুলো। মানে স্যার ফার্স্ট প্রেগন্যান্সিতে যদি প্রবলেম না হয়, সেকেন্ড প্রেগন্যান্সিতেও হবে না? না, এটা বলা যায় না। ফার্স্ট টাইম প্রেগনেন্সিতে ধরা পড়ে, কিন্তু ফার্স্ট প্রেগনেন্সি বা সেকেন্ড প্রেগনেন্সি এমন কোনো কথা নাই। সেকেন্ড প্রেগনেন্সি তো আবার হতে পারে। তোমরা এগুলো সব মানে পরীক্ষাতে শর্ট নোটস আছে, IFG, IGT, হিমোগ্লোবিন A1C, জিডিএম। আরেকটা পরীক্ষায় তোমাদের প্রশ্ন আছে, এটা বলে দিই, কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলিটাস। এটা লিখো, কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস মেলিটাস। এটা 2 ধরনের কমপ্লিকেশন আছে, একটা হলো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, আর একটা হলো মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। এই জিনিসটা তোমাদের বই থেকে পড়তে হবে। বইতে তোমরা এই জিনিসটা নোট করবে, হিমোগ্লোবিন A1C এই জিনিসটা সুন্দর করে নোট করবে, এগুলো রিটেনে আসে। আমি মূল জিনিসগুলো বলে দিলাম, তোমরা এগুলো বই থেকে লিখে ফেলবে খাতায়, যে হিমোগ্লোবিন A1C, কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস, এগুলো শর্ট নোটস আসে। কায়নাত আছো নাকি? কায়নাত ঠিক আছে নাকি? চলে গেছে। স্যার ওর নেট নাই। ও, নেট নাই ওর। আর ইয়েস, নেহাশ্রী, অঙ্কন আছে নাকি? অঙ্কনও আসতে নাই। আর এফিনিটো? এই যে প্রাণজিৎ, নমস্কার স্যার। হ্যাঁ, মনিটরদেরকে তো পাচ্ছি না, ওরা কি আসে নাই আজকে? আজকে হয়তো আসে নাই, অথবা নেট প্রবলেম স্যার হবে। আসছে স্যার, স্যার আসছে, ওদের নাম দেখাচ্ছে স্যার। কিন্তু রেসপন্স করছে না তো। আচ্ছা, অন্যরা বুঝছো তো তোমরা? আরেকজন বলো, প্রাণজিৎ ছাড়া আরেকজন বলো। মনোয়ার, রোল 70। কথা বলো। আচ্ছা, তাহলে তোমরা
কমপ্লিকেশন অফ ডায়াবেটিস, এটা কিন্তু আমি আর বলি নাই, এটা তোমরা লিখবে, লিখে শিখে ফেলবে এই জিনিসটা। তারপর জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাসের কমপ্লিকেশন, হিমোগ্লোবিন A1C। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক।